Dear students, welcome to English second paper class, and this is Mintu Kumar Ghatok from Khulna University School. Today I am going to take a class on transformation of sentences. তো প্রিয় শিক্ষার্থী, আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে অবশ্যই জেনে নেব যে সেন্টেন্স আসলে কত প্রকার। যদি আমরা অর্থনৈতিক বিবেচনা করি তবে সেন্টেন্স 5 প্রকার। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। যদি আমরা সেন্টেন্সের গঠন বা ক্লজ বিবেচনা করি তবে সেন্টেন্স সেক্ষেত্রে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ বিবৃতিমূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হ্যাঁ বোধক এবং না বোধক। আজকে দেখব কিভাবে আমরা খুব সহজ নিয়মে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারবো। সো এট ফার্স্ট যে নিয়মটা আমি করবো সেটা হচ্ছে অনলি বা অ্যালোনের নিয়মটা, অনলি অর অ্যালোন। সো অনলি মানে একমাত্র, বা আমরা জানি শুধুমাত্র বা একমাত্র। তো ফার্স্ট সেন্টেন্স যেটা হচ্ছে অনলি, কয়েকটা নিয়ম আছে। অনলি যখন ব্যক্তির ক্ষেত্রে বসে, ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে আমরা নেগেটিভ সেন্টেন্সের শুরুতেই নান ভার্ব বসিয়ে দিব, নান ভার্ব। আর যদি কোনো বস্তুর ক্ষেত্রে অনলি থাকে, বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে আমরা ওই বস্তুর স্থলে নেগেটিভ সেন্টেন্সে আমরা নাথিং বাট বসাবো, নাথিং বাট। এবং আরেকটা নিয়ম হচ্ছে বয়স বা সংখ্যার ক্ষেত্রে, বয়স বা সংখ্যার ক্ষেত্রে, বয়স বা সংখ্যার ক্ষেত্রে যদি অনলি থাকে আমরা সব সময় যেটা করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তোমরা মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করো এবং খাতায় তুলে নেওয়ার চেষ্টা করো। এবার আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাব। একটা সেন্টেন্স সাপোজ এখানে দেয়া আছে, অনলি আল্লাহ can help me in this situation. এটার অর্থ শুধুমাত্র আল্লাহ আমাকে এই অবস্থা থেকে হেল্প করতে পারে, এই অবস্থায় হেল্প করতে পারে। সো এটাকে আমরা নেগেটিভ করলে আমাদের মনে রাখতে হবে ব্যক্তির আগে যদি অনলি থাকে, আমার যেখানে থাকবে ওটাকে অনলি, ব্যক্তির ক্ষেত্রে বললে সেটা প্রথমে আমরা নান ভার্ব বসিয়ে দিব। সো এটাকে যদি নেগেটিভ করি, এটা প্রথমেই নান ভার্ব বসে যাবে, নান বাট। এবার অনলিটা উঠে গেল, অনলিটা উঠে যাবে, নান বাট বাকি অংশটুকু বসিয়ে দিলে আমাদের নেগেটিভে হয়ে যাবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প, বাকি অংশ বসে যাবে। সো আমরা শিখলাম অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান ভার্ব প্রথমেই বসে যাবে। এবার সেকেন্ড সেন্টেন্স আমরা লিখতে পারি, বস্তুর ক্ষেত্রে লিখতে পারি। সেক্ষেত্রে বলবো আই শ্যাল ইট অনলি অ্যান অ্যাপেল, মানে আমি শুধুমাত্র একটা আপেল খাবো। তো আমাদের খেয়াল করতে হবে এখানে অনলিটা হচ্ছে কি জাস্ট একটি বস্তুর আগে, একটা আপেলের আগে। তো বস্তুর ক্ষেত্রে আমরা বলেছি বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় শুধুমাত্র নাথিং বাট বসে যাবে। তার মানে আমি আই শ্যাল ইট অনলি অ্যান অ্যাপেল, আমি শুধুমাত্র একটা আপেল খাবো। নেগেটিভ করলে নাথিং বাট বসালে এটার মিনিং হবে আমি একটা আপেল ছাড়া কিছু খাবো না। সো আমরা করতে পারি এভাবে,
I shall eat only এখানে nothing but an apple, মানে আমি একটি অ্যাপেল ছাড়া কিছুই খাবো না। সো এভাবে আমরা নেগেটিভ করব বস্তুর ক্ষেত্রে। এবার আমি সেকেন্ড লাস্ট নিয়মটা বলেছিলাম যে বয়স বা সংখ্যার ক্ষেত্রে কি বসে, নট মোর দ্যান বা নট লেস দ্যান, মানে এর থেকে বেশিও না আবার এর থেকে কমও না। সেক্ষেত্রে আমি লিখতে পারি এভাবে, যদি আমি এই সংখ্যার বিবেচনা করি, সাপোজ I need only 10,000 টাকা, 10,000 টাকা, আমার শুধুমাত্র 10,000 টাকা প্রয়োজন। সো আমি দেখতে পাচ্ছি যে এটা সংখ্যা আগে অনলি বসে গেছে। সো আমি যদি বাংলায় ধরি যে আমার শুধুমাত্র 10,000 টাকা দরকার, আমি যদি বাংলায় বলি যে আমার 10,000 টাকার কম দরকার না বা আমার 10,000 টাকার বেশি দরকার না, সেক্ষেত্রে আমার একই মিনিং হয়। তো যেহেতু আমাদের অর্থের প্রয়োজনে যদি আমরা নেগেটিভ করি, মানে আমাদের অর্থ সবসময় ঠিক রাখতে হবে। সো এভাবে করা সম্ভব। I need not more than অথবা লিখতে পারি not less than, মানে এর থেকে কম না, not less than, এরপর বাকি অংশ 10,000 টাকা, 10,000 টাকা। সো আমরা এভাবে করতে পারি এবং যে কোনো ক্ষেত্রে এরকম থাকলে এভাবে করব। সো এটা ছিল হচ্ছে সংখ্যার ক্ষেত্রে। এবার আমি এই যেটা করব সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে। বয়সের ক্ষেত্রে বলতে পারি যে তার বয়স শুধুমাত্র 10 বছর। তাহলে এরকম, রাকিব is only 12। এখানে যেহেতু আমার 12 আছে, মানে কারণ এর পরে কিন্তু টাকা বা অন্য কোনো কিছু নাই, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যেটা অবশ্যই বয়সের কথা আমরা বলতেছি। তো আমরা এক্ষেত্রেও একই রকম নট লেস দেন বা নট মোর দেন। সো আমরা বলতে পারি রাকিব is not more than 12। তার মানে রাকিবের বয়স 12 বছরের থেকে বেশি না। যদি লিখি রাকিব ইজ নট লেস দ্যান 12, সেক্ষেত্রে কি হবে, রাকিবের বয়স 12 বছরের থেকে কম নাই, তার মানে কি তার বয়স অবশ্যই 12 বছর আছে। সো আমরা অনলি এবং অ্যালোনের নিয়মটা জানলাম। অ্যালোনের ক্ষেত্রে একই কথা, অনলি জায়গায় যদি অ্যালোন বসে যায় তবে একই নিয়ম। এবার আমি যে নিয়মটা করবো সেটা হচ্ছে মাস্টের নিয়ম করব। মাস্ট হচ্ছে, আমরা জানি যে মাস্ট মানে অবশ্যই কোনো কাজ করা বোঝাতে মাস্ট বসে। তো অবশ্যই এটা ফিউচার, যখন কোনো জিনিসটা স্বাভাবিক আমি একটা কাজ করব, যদি জোর দিয়ে বলি যে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে মাস্ট বসে। মানে শ্যাল উইলের থেকে যদি জোর দেওয়া হয় সেক্ষেত্রে আমরা মাস্ট বসাতে পারি। তো মাস্টের মতো আরেকটা আছে যে হ্যাভ টু কিন্তু সেম মাস্টের কাজ করে, এবং হ্যাভ টু এর পাস্ট ফর্ম হ্যাড টু। তো আমরা এই তিন ধরনের বাক্যই করার চেষ্টা করব। তো যখন মাস্ট থাকবে বা হ্যাভ টু থাকবে বা হ্যাড টু থাকবে, আমরা নেগেটিভে কি বসাবো, ক্যান নট হেল্প, পরে ক্যান নট বাট প্লাস ভার্ব অন, এভাবে। অথবা কি করতে পারি, অথবা আমি ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। সেক্ষেত্রে মাস্ট উঠে গিয়ে কি হবে, ক্যান নট হেল্প, এবং এর পরের ভার্বটা অবশ্যই আইএনজি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি। সো আমরা এই দুটো নিয়মেই করব। প্রথমটা ক্যান নট বাট দিয়ে ভার্ব ওয়ান, তারপরে ক্যান নট হেল্প দিয়ে ভার্ব আইএনজি। সো আমি এবার সরাসরি প্র্যাকটিসে চলে যাব। ফার্স্ট যে সেন্টেন্স লিখবো সেটা হচ্ছে, সাপোজ এরকম, everybody must die, প্রত্যেকে মারা যাবে। সেটা দুটো নিয়ম আছে, বাট আমরা যেহেতু মাস্টে করতেছি, যে মাস্টের নিয়মই করবো।
এভরিবডি মাস্ট ডাই, প্রত্যেকে মারা যাবে। সো আমরা লিখতে পারি এভরিবডি মাস্ট থেকে কি বলবে, ক্যান নট বাট ডাই, মানে প্রত্যেকেই না মরেই পারে না, মানে কি প্রত্যেকেই মরবে। তো আমরা যদি এভাবে আরেকটা করে ক্যান নট হেল্প দিয়ে বলি, সেক্ষেত্রে কি হবে, এভরিবডি এখান থেকে লিখি ক্যান নট হেল্প। এখন বলছিলাম যে ক্যান নট হেল্প দিলে অবশ্যই পরের ভার্বটা আইএনজি হবে। সো ভার্ব তো এখানে একটাই, ডাই আছে। এভরিবডি ক্যান নট হেল্প ডাইং, এর ক্ষেত্রে ডি ওয়াই আইএনজি। আমরা জানি যে ডাই যেহেতু ভার্ব, এর আগে আই আছে, সো আই উঠে গিয়ে ওয়াই বসবে, তারপরে আইএনজি। এই স্পেলিংটা খেয়াল করতে হবে। এভরিবডি ক্যান নট হেল্প ডাইং, তার মানে কি প্রত্যেকে মরবে। সো এবার আমরা মাস্টার আরেকটা নিয়ম করব, সেটা হচ্ছে হ্যাভ টু নিয়ম। হ্যাভ টু একই কথা, আমরা হ্যাভ টু করতে পারি। হ্যাভ টু যেহেতু পাস্ট ফর্মে আছে, সো আমরা ক্যান নট না দিয়ে অবশ্যই কুড নট ইউজ করব। যেমন দে had to go to market, তাদেরকে মার্কেটে যেতে হয়েছিল, তার মানে কি এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। সো যেহেতু হ্যাড টু আছে, আমরা এই মাস্টের মতো করে ফেলবো, বা কুড নট বাট করবো। ক্যান নট বাট না, যেহেতু কুড হ্যাড টু পাস্ট ফর্মে আছে। সো আমরা নেগেটিভ করবো এরকম, দে কুড নট বাট, ভার্ব মেইন ভার্ব কি এটা, গো। দে কুড নট বাট গো টু মার্কেট। যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি, তাহলে কি হইতো, দে কুড নট হেল্প গোয়িং হইতো, কারণ হেল্প দিলে অবশ্যই পরে ভার্ব এন্ড বসে। দে কুড নট হেল্প গোয়িং টু মার্কেট, তার মানে তারা মার্কেটে না যেয়ে পেরেছিল না, তার মানে তারা মার্কেটে যেতে হয়েছিল, তাদেরকে মার্কেটে যেতে হয়েছিল। এবার আমি সেকেন্ড যে নিয়মটা করব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সেটা হচ্ছে এভরি নিয়ম করব। সাপোজ এভরি দুইটা নিয়ম আছে, সেটা একটা হচ্ছে এভরি প্লাস হ্যাভ ভার্ব, এবং আরেকটা আছে এভরি প্লাস আদার ভার্ব, মানে হ্যাভ বাদে অন্য কোনো যদি ভার্ব থাকে, মেইন ভার্ব। সেগুলো যদি হ্যাভ ভার্ব থাকে, আমরা এভরি পরিবর্তে কি নিয়ে আসবো, দেয়ার ইজ নো। এটা খেয়াল করো, দেয়ার ইজ নো বাট নো। এভরি প্লাস হ্যাভ ভার্ব থাকলে দেয়ার ইজ নো উইদাউট। এটা ভালো করে মনে করতে হবে। হ্যাভ ভার্ব থাকলে দেয়ার ইজ নো উইদাউট, আর যদি অন্য কোনো ভার্ব থাকে, তো এভরি পরিবর্তে বসে যাবে দেয়ার ইজ নো বাট। সো এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, হ্যাভ ভার্ব থাকলে উইদাউট এবং অন্য ভার্ব থাকলে বাট। তো এবার সরাসরি আমি প্র্যাকটিসে চলে যাব। সাপোজ একটা সেন্টেন্স এখানে দেয়া আছে, আমি তৈরি করতে পারি এরকম, everyone has a dream in life, প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে। সো আমরা যদি নেগেটিভে করি, তাহলে কি হবে, দেয়ার ইজ নো ওয়ান উইদাউট এ ড্রিম, তার মানে কি স্বপ্ন ছাড়া কোনো মানুষ হয় না, বা প্রত্যেকের মানুষের যদি স্বপ্ন থাকে, তার মানে স্বপ্ন ছাড়া কোনো মানুষ হয় না। তো আমরা জাস্ট এভরি বদলে কি লিখবো, দেয়ার ইজ নো। খেয়াল করতে হবে, এভরি পরে যাই থাকুক না কেন, এখানে যদি ওয়ান থাকে, অনেক সময় এভরি বডি থাকতে পারে, এভরি গার্ল, এভরি বয়, সেটা ব্যাপার না। আমরা এভরি বদলে কি লিখবো, দেয়ার ইজ নো। তারপর যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দেব, দেয়ার ইজ নো ওয়ান
আমি বলছিলাম যে তারপরে উইদাউট বলবে, কারণ বাট বলবে না, কারণ এর উপরে কি আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের বাকিগুলো হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাড হ্যাড। হ্যাভ হ্যাজ মানে হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্ব 1, তারপরে V2 হ্যাড এবং V3 হ্যাড। দেয়ার ইজ নো ওয়ান উইদাউট এ ড্রিম ইন লাইফ, বাকি অংশ যেটা বসে যাবে, কারণ জীবনে স্বপ্ন ছাড়া কোনো মানুষ হয় না। এবার সেকেন্ড যেটা করব, মানে হ্যাভ ভার্ব বাদ যেটা করব সেটা হচ্ছে everyone tries to shine in life. প্রত্যেকে জীবনে উন্নতি করতে চেষ্টা করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এর ফলে কি আছে ট্রাই ভার্ব, ট্রাই থেকে ট্রাইস, কারণ এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে। সো এখানে আমরা জাস্ট এভরি বদলে কি লিখব, দেয়ার ইজ নো, তারপরে ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট। এবার কি বসাবো, বাট বসাবো। আমাদের নিয়ম ছিল দেয়ার ইজ নো ডট ডট বাট, এবারে বাট বসালাম, কারণ এখানে তো হ্যাভ ভার্ব নেই, সো আমরা বাট বসাবো। দেয়ার ইজ নো ওয়ান বাট, বাকি অংশ ট্রাইস টু শাইন ইন লাইফ, বাট tries to shine in life. সো আমরা মাস্টের নিয়মটা, মাস্ট নো এভরি নিয়মটা করলাম। এবার আমরা বাকি নিয়মগুলো যাব। সেক্ষেত্রে আমরা এবার যে কাজটা করব টু সাপোজ একটা সেন্টেন্স এরকম কল্পনা করতে পারি। তো টু থাকলে আমার আগে রুলসটা দেখি। টু থাকলে হবে সো ডট ডট দ্যাট, এবং এরপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব ক্যান বা কুড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান। সো এটা বেসিক্যালি নিয়ম। টু থাকলে টু এর জায়গায় সো হবে, টু এর জায়গায় দ্যাট হবে। সো ডট ডট দ্যাট, তারপর সাবজেক্ট ক্যান কুড, তারপর নট হবে ভার্ব ওয়ান। সো একটা সেন্টেন্স এরকম, I am too slow to catch. I am too slow to finish the work in time. মানে আমি কাজটি যথাসময়ে শেষ করতে খুবই ধীরগতি সম্পন্ন। তার মানে এরকম যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমি বলতে পারি যে আমি এতই স্লো যে আমি কাজটা ঠিকমতো শেষ করতে পারি না। জাস্ট এই কথাটা হুবহু ট্রান্সলেট করে দেবো এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে কি বলছিলাম, যে আমি এই কাজটা টাইম মতো শেষ করতে ধীরগতি সম্পন্ন। যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, যে আমি এতই স্লো যে এই কাজটা আমি টাইম মতো শেষ করতে পারি না, জাস্ট নেগেটিভ হয়ে গেল। সো আমি এভাবে করতে পারি। তাহলে বুঝলাম কি, যে সো ডট ডট দ্যাট, তার মানে কি টু জায়গায় হবে সো, পরে টু এর জায়গায় দ্যাট লিখবো। আই অ্যাম সো, টু এর জায়গায় সো, তারপরে স্লো, তারপরে দ্যাট। এবার আমি আবার সাবজেক্ট নিয়ে আসবো, দ্যাট সাবজেক্ট আই, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর আছে, সো আমরা ক্যান ইউজ করবো। যদি এখানে থাকতো ওয়াজ, তাহলে আমরা কুড ইউজ করতাম। সবসময় এই নিয়মটা প্রযোজ্য। তাহলে আই অ্যাম সো স্লো দ্যাট আই ক্যান নট ফিনিশ, ভার্ব যে বাকি অংশ, ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। ওকে, সো এবার আমি আরেকটা নিয়ম করতে পারি, অবশ্য পাস্ট টেন্সে না থাক, অন্য নিয়ম করি। আদার রুলস, সেক্ষেত্রে পরের যে রুলসটা সেটা হতে পারে, হ্যাঁ এটা হতে পারে as soon as,
as soon as থাকলে আমরা নেগেটিভে কি করব, no sooner had, no sooner had daughter than। তো এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমরা অনেক সময় কোনো কঠিন ট্রান্সলেশনের মুখোমুখি হলে আমরা খেয়াল করবো সেটা এই স্ট্রাকচার কিনা। সো এরকম সাপোজ একটা সেন্টেন্স, as soon as the teacher entered the classroom, all students stopped their crowd, stopped their crowd। এটার বাংলা মিনিং হচ্ছে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করা মাত্রই সকল ছাত্রছাত্রীরা তাদের গোলমালটা বা হইচইটা থামিয়ে দিল। তবে কি প্রবেশ করা মাত্রই। যদি আমরা এটা নো সুনার হ্যাড দিয়ে করি, নো সুনার হ্যাড দিয়ে করি, তাহলে বাংলা মিনিং হবে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই সকল ছাত্রছাত্রীরা তাদের গোলমালটা থামিয়ে দিল। সো আমরা বাংলা মিনিংটা অবশ্যই খেয়াল করব। এবার আমি এটাকে নেগেটিভ করি কিভাবে। সো আমি খেয়াল করবো যে as soon as এর স্থানে আমি কি লিখবো, no sooner had লিখবো, এবং এখানে যে কমা আছে এই কমাটা উঠাই দিয়ে এখানে কি হবে, than হবে। জাস্ট এবার করার চেষ্টা করি। তো প্রথমে no sooner had দিলে the teacher entered the classroom, বাকি অংশ যেটা ছিল মানে এই কমা পর্যন্ত। no sooner had the teacher entered the classroom, এবার আমি কমার স্থানে কি দিলাম, দেন ইউজ করলাম। দেন যা আছে বাকি অংশ, দেন দ্য স্টুডেন্টস স্টপ দেয়ার ক্রাউড, দেন দ্য স্টুডেন্টস stopped their crowd। সো আমরা এই ধরনের যত নিয়ম আসবে আমরা এভাবে করার চেষ্টা করব। তবে আরেকটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে, আচ্ছা বলতেছি পরে, অনেক সময় আমরা এই সেন্টেন্সকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। সো আমরা এভাবে লিখতে পারি, hardly had before, অথবা scarcely had daughter when আমরা করতে পারি, hardly had daughter before। সো আমরা এই জিনিসটাকে মনে রাখার জন্য, এই সূত্রকে মনে রাখার জন্য খেয়াল করতে হবে hardly had before। সো আমরা hardly যদি আমরা এইচ নিই আর বিফোর এর বি নিই, তো বুঝতে পারি যে hardly পরে বিফোর বলবো, hardly had before। আমরা scarcely had when, scarcely এস নিলাম, when এর ডবল নিলাম। সো আমরা বলতে পারি যে এইচ বি এইচ ডবল। এভাবে আমরা সহজে জিনিসটা মনে রাখতে পারি। তাহলে কি নো সুনার হ্যাড দেন ভাবতে পারি, hardly had before অথবা scarcely had when। এবার আমি লাস্ট একটা নিয়ম করার চেষ্টা করব, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের একটা নিয়ম। সাপোজ এরকম, I have much money, মানে আমার অনেক টাকা আছে। সো যদি আমরা নেগেটিভ এরকম ভাবে করতে পারি, আমার অনেক টাকা আছে, তার মানে কি আমার কম টাকা নাই। সো যেহেতু আমরা জানি যে মাছটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তোমরা জানো
যে নাউনকে আমরা সরাসরি এ বা এন বা 1 2 3 দিয়ে কাউন্ট করতে পারি না সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, আমরা বলতে পারি না যে এ ওয়াটার টু ওয়াটার বলতে পারি না। ওয়াটার, মানি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল থাকলে আমাকে অবশ্যই আনকাউন্টেবল করতে হবে। সো মাছ যদি আনকাউন্টেবল হয় তো বেশির ক্ষেত্রে, কমের ক্ষেত্রে লিটিল, লিটিল হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আমার বেশি টাকা আছে মানে কি আমার কম টাকা নাই, এভাবে করতে পারি I have not little money। আমাকে অবশ্যই লিটিল মনে হতে হবে। আমি যদি ফিউ বসাই, ফিউ মানে কম, ফিউ কিন্তু কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে হবে না। তো সো আমি এখানে আবার পাশাপাশি আমি একটা কাউন্টেবল এক্সাম্পল করতে পারি এভাবে, she has many books। তার অনেক বই আছে, তার মানে কি তার কম বই নাই। সেক্ষেত্রে আমি কি করতে পারি, she has not few books। few বা a few আমরা লিখতে পারি, সেটা আমাদের ইচ্ছা। she has not a few books, তার কম বই নাই। তা আমরা জানি যে মানি, মেনি হচ্ছে কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। সো এখানে বুকস এর আগে বসে গেছে। আর মেনি কম, মেনি বেশি, আর ফিউ মানে কম। ফিউ এই জন্য আমরা প্লুরাল, যেহেতু প্লুরাল কাউন্টেবল সেহেতু আমরা কাউন্টেবল ফিউ বসেছি, এটা আমাদের মনে রাখতে হবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরো অনেক সুন্দর সুন্দর নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, গুড বাই।